রামলাল দা, অনেকদিন হলো আপনার শান্তিনিকেতনে, কিন্তু আপনার বাবা এখানে সবাই চিনতেন বাবাকে, মহাবিদ্যা, যিনি রিক্সা চালান এবং কবিতা লেখেন। কিন্তু আপনার বাবার সম্পর্কে আরো অনেক কিছু আমরা অনেকে জানি না। এখানে বাবা এসেছিলেন কোন সময়, তার আগে কি ছিলেন, কি করতেন, শুনেছি সারা ভারতে নাকি ঘুরে বেড়াতেন। একটু বলুন না বাবার কথা। হ্যাঁ, তো বাবা যখন এখানে আসেন মামার সূত্রে আর কি, মামারা এখানে থাকতেন। মামার সূত্রে বাবা যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বায়োস্কোপ কোম্পানিতে কাজ করে যখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, তখন মামারা বললেন যে আর এত ঘুরে বেড়াতে হবে না। আর তখন বিয়ে হয়নি বাবার। কিন্তু মামাদের সঙ্গে পরিচয় ছিল? হ্যাঁ, না, মামাদের সঙ্গে পরিচয় ছিল না। যখন বায়োস্কোপ কোম্পানিতে কাজ করতেন তখন মামাদের সঙ্গে তো পরিচয় ছিল না। তারপরে বাবা যখন আবার ফিরে গেলেন নিজের জায়গায়, তারপর গিয়ে বিয়ে থার ব্যাপারটা আসে। মধুবনী? হ্যাঁ, ঝঞ্ঝারপুরে। ঝঞ্ঝারপুর আমাদের নিজস্ব বাড়ি, যে পৈতৃক বাড়ি যেটা ঝঞ্ঝারপুরে এখনো আছে। ও আমার জ্যেষ্ঠ দাদারা থাকেন ওখানে আর কি সবাই। তো মোটামুটি মামাদের বাড়ি ওখান থেকে প্রায় 3 কোষ, মানে 7-8 কিলোমিটার দূরত্ব আর কি। তো তারপর গিয়ে বাবা যখন ওখানে যান আর কি, বিয়ে থা যখন হয়, বিয়ে থার সূত্রে পরবর্তীকালে জ্যাঠামশাইয়ের সঙ্গে একটু বিবাদ হয় জমি জায়গায় বা এই সমস্ত জিনিস নিয়ে। তার আগে বাবা ব্যবসা করতেন ওখানেই ঝঞ্ঝারপুরে। কিন্তু বিবাদ হওয়ার পর, বিয়ে থা হওয়ার পর যখন বিবাদ হয়, তারপর কি বিবাদে বাবা চলে আসেন মামার বাড়িতে, ওখানে চলে আসে বা কোনো কারণে। তারপর কি মামারা যুক্তি দেয় যে ঠিক আছে এখানে বসে থেকে তো আর ইয়ে হবে না, তেমন ইয়ে, তখন মামারা এখানে থাকতেন। হ্যাঁ, মামারা কি ব্যবসা করতেন? মানে দোকান না, ব্যবসার মানে বিভিন্ন ধরনের কাজে জড়িত ছিলেন ওনারা। যেমন ধরে রাখুন, কেউ রিক্সা চালাতেন, কেউ হয়তো কারো বাড়ি দেখাশোনা বা এই যে নানা ধরনের কাজ যা হতো আর কি সেই সময়কার দিনে, সেই সমস্ত কাজগুলো করতেন আর কি। থাকতেন কোনখানে? ওই ভুবনডাঙ্গা না শ্যামবাটি? না, শ্যামবাটিতে অনেক পরে এসেছি। ভুবনডাঙ্গাতেই প্রথম বাড়ির ওখানেই ভাড়া বাড়ি। প্রথমত বাবা এসেছিলেন, তারপর গিয়ে আমাদেরকে নিয়ে, মানে মা এসেছিলেন, তারপরে গিয়ে আমাদের একের পর এক ওখানে জন্ম ভুবনডাঙ্গাতেই। আচ্ছা, তো বাবা যে বায়োস্কোপ কোম্পানিতে ঘুরে বেড়াতেন, সে তো মানে অনেক ভাষাও শিখেছিলেন? হ্যাঁ, অনেক ভাষা শিখেছিলেন। মোটামুটি আমার যতদূর জানা 8টা ভাষা উনি খুব সহজভাবে বলতে পারতেন। মানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের 8টা ভাষা খুব সহজভাবে উনি বলতে পারতেন। এবং আমরা দেখেছি অনেক সময় যখন ভারতবর্ষের অনেক মানুষ যখন আসতেন, বাইরের মানুষরা, তখন তাদের সাথে কথা বলতেন। এবং আমি এইটুকু দেখেছি এক সময় যখন রিক্সা চালাতেন আর কি, তখন তো আমাদের সেই রামকিঙ্কর ব্যাচকে নিয়ে ম্যাক্সিমাম উনি ঘুরে বেড়াতেন। রামকিঙ্কর ব্যাচকে নিয়েই ওনার সারাদিন কেটে যেত। তো ওনার বাড়িতে যেমন সুব্রমণিয়াম স্বামী বা অনাথনাথ যারা আসতেন আর কি, তাদের সাথে উনি ওনাদের যে মাদ্রাসি ভাষা যেটা আর কি, তামিলনাড়ু, ওই ভাষাতেই কথা বলতেন বাবা। অনেক সময় আমি দেখেছি ওনাকে, বা আরও যারা রয়েছেন বিভিন্ন স্টেটে যারা আসছেন এখানে, তাদের সাথে ওনাদের সঙ্গে কথা বলে ছোটবেলায় আমরা দেখেছি আর কি। বাবা, আপনি এত এভাবে জানেন, কী করে শিখলেন? তখন বলতেন যে আমি তো ওই বলতেন আমাদেরকে, আমি তো ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ঘুরেছি বায়োস্কোপ কোম্পানিতে, সেই সূত্রে আমার বিভিন্ন রাজ্যের ভাষা জানা হয়ে গেছে। বিরাট ব্যাপার। তো এইখানে এসে তারপরে একটা হোটেল করেছিলেন? হোটেল করেছিলেন। হোটেলের কিছুদিন, তারপর হোটেল আর একটা পানের দোকান ছিল আমার। ওই যে পানের দোকানটি ছিল বর্তমানে যেখানে আটা চাকি মিলটা রয়েছে সেই জায়গাটা। তো ওটা কিছুদিন পর বন্ধ হয়ে যায়। তারপর গিয়ে আমরা বড় হয়ে গেলাম একটু, তখন আমরা আর তো পানের দোকানে যেতাম স্কুলে। বাবার একটা জিনিস ছিল প্রচণ্ড যে আমাদেরকে কাউকে যেন অশিক্ষিত করে রাখবেন না, এটা ওনার বিশাল। অনেকে রিক্সা চালক এখানে ছিলেন যারা প্রতি বছর, আমি দেখেছি বাবা বলতেন যে মেলার সময় রোজগার করে বিহারে গিয়ে কিছু সম্পত্তি কিনতেন। বাবার কিন্তু একটা ছিল
যে আমার ছেলেমেয়েরা যদি এক বছরে একবার যদি একটা ক্লাস পাস করে তাহলে আমার সম্পত্তি কেনা হয়ে গেল। বাহ, এরকম একটা মানসিকতা ওনার ভেতরে, যার জন্য আমাদের জন্য উনি অনেক লড়াই করেছেন আমাদের মানুষ করার জন্য। আপনারা কোথায় পড়ছিলেন? এখানে পড়াশোনা কোথায় করছিলেন? আমি প্রথমত ভুবনডাঙ্গা প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি। তারপর আপনি তো বড় ভাই, আমি বড়, আর আপনার পরের যে আরো দুই ভাই বা বোন তারাও কি ওই মানে প্রাইমারি স্কুলে প্রথমে পড়াশোনা? না, তারা প্রথমত প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছে, তারপরে গিয়ে ওরা শিক্ষা ছাত্রে সবকটা। আচ্ছা আচ্ছা। পরবর্তীকালে ওরা তিন ভাই, আমার তিন ভাই বোনই শিক্ষা ছাত্রে পড়াশোনা। আপনি পড়েন? না, আমি শিক্ষা ছাত্র, আমি ওখান থেকে ইয়ে করে শ্রীনন্দাতে চলে গেছিলাম। আচ্ছা আচ্ছা। শ্রীনন্দা স্কুলে শিক্ষা ছাত্রে চান্স পাইনি, পরীক্ষা তখন তো খুব টাফ ছিল, তো তখন এতটা ইয়ে ছিল, তখন তো হোস্টেলে ছিল, হোস্টেল ছিল তখন গোটা 10 বাড়ি ছিল হোস্টেলের সেই সময়টা। ওই বটগাছটার ওই উল্টো দিকে ওখানে হোস্টেল ছিল, তখন হোস্টেল ছিল। তো শিক্ষা সাথে আমি পড়তে পারিনি, শ্রীনন্দায় পড়তাম আমি, ক্লাস 8 অবধি পড়াশোনা করেছি ওখানে। তারপরে গিয়ে আর বাবার হোটেলটা তো তারপর বেশি দিন বোধহয় চলেনি। হোটেল বেশি দিন তারপর আর চলেনি, ওই লস হয়ে যাওয়াতে আর চালাতে পারেননি। পরবর্তীকালে উনি নিজের ইয়ের জন্য, সংসার করার জন্য রিক্সা কিনেছিলেন না ওই ভাড়া নিতেন? মানে প্রথমত ভাড়া ছিল, ওই তার পরবর্তীকালে নিজে আস্তে আস্তে ইয়ে করে ব্যাংকের লোন নিয়েছিলেন। কিন্তু উনি যে তার সঙ্গে কবিতাও লিখতেন এবং বেশ সুন্দর করে আবৃত্তি করতেন। ওনাকে তো অনেক সেই সময় চাকরি বাকরির যে একটা ব্যাপার ছিল, বিশ্বভারতীতে এমন কিছু ব্যাপার ছিল না চাকরি, কিন্তু উনি চাকরি করবেন না। পরবর্তীকালে সুরজিৎ সিংহ, পূর্ণিমার সিংহের সঙ্গে আলাপ নানা ধরনের হয়। সুরজিৎ সিংহের বাড়ি যখন সাম্বাটিতে, আপনারা কি সাম্বাটিতে চলে এসেছেন? হ্যাঁ, তখন আমরা চলে এসেছি, আমরা 68 সালে এখানে চলে এসেছি। আচ্ছা 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 আচ্ছা। 68-69 সালের নাগাদ এরকম। কেন আমি এটুকু জানি, একবার নকশালে মোমেন্ট যখন শুরু হয় তখন প্রথম একটা মার্ডার হয়ে যায় ইলেকট্রিক সাপ্লাই একজন ভদ্রলোকের আর কি, আমাদের বাড়ির সামনে। তো সেই সময় বাবাকে এমনি খুব শান্তপ্রিয় লোক ছিলেন, একটা বছর বাবাকে থানায় দুবেলায় যেতে হতো, শুধু বসিয়ে রাখতেন বাবাকে, আর একটি জিনিস জিজ্ঞেস করতেন যে এনাকে চেনো, এনাকে চেনো। কিন্তু ওর ভিতরে কিছু পুলিশ ছিলেন যিনি অনেক ভালো, বাবাকে বললেন যে আপনি চিনলেও কিন্তু বলবেন না যে চিনি কাউকে, কাউকে বলবেন না, যদি আপনি চেনেন। আর সে সময় প্রচণ্ড নকশাল এরিয়া ছিল। তো তারপর গিয়ে বাবা যখন একটা বছর পর যখন আর বললো যে আর আপনাকে আসতে হবে না, সেই সময় বাবার আর ভাল লাগলো না, বললো আমি আর এখানে থাকবোই না। আর তখন নকশালের পুরো ইয়ে ছিল বাবা। তারপর গিয়ে 69 এরম সালে আমরা এখানে চলে আসি, শ্যামবাটিতে চলে আসি। তার মানে ধরুন ওখানে সর্বরিদা মানে বাঁধের পাড়ে পরপর ফাঁকা দেখেছেন সর্বরিদাকে, তারপর গিয়ে মোহন সিংকে, মোহনদাকে, এনাদেরকে আমরা ছাত্র লাইফ দেখেছি আমি। ঠিক ঠিক ঠিক। ওনারা যখন কলাভবনের সঙ্গীত ভবনে পড়তেন তখন তো ওনারা শ্যামবাটিতেই থাকতেন। শ্যামবাটিতে থাকতেন মানে কি, ভাড়া বাড়িতে। যেটা জিতেনদাকেও তো দেখেছেন? হ্যাঁ, জিতেনদাকেও ভালো করে দেখেছি। জিতেনদার তো হ্যাঁ কি বলবো, যে বিয়েটা একমাত্র আমরা দিয়েছি। কেন, জিতেনদার যে বড় শালা সে আমার বন্ধু, মানে আশিস আমার সমবয়সী, সে আমার বন্ধু আর কি। আর বিয়ে যখন হয় জিতেনদার তখন তো শ্যামবাটিতে উনি পাশে, আমরা যেখানে রয়েছি ভাড়া বাড়িতে, তো বিয়েটা তো আমরাই সব অনুষ্ঠান সব আয়োজন আমরাই করেছি জিতেনদার। ববের জন্ম হলো, সবই লালন পালন আমাদের সঙ্গে হয়েছে, এখন সব বড় হয়ে গেছে আলাদা। সামনে জিতেন্দার ওই ছোট ছাদ মতো ছিল না, ওই একটা ওর যেখানটা থাকতো দোতলাটায়, ববের একটা সেই 3 চাকা সাইজ, যাই হোক সে। কিন্তু আপনাদের তো এটা বিরাট পাল্টানো দেখলেন সাম্বাটি, অনেক কিছু, মানে একেবারে এত এত বাড়ি হলো বা বাঁধের পাড়ে। তখন ওই যে আওয়াগড়ের রাজবাড়িতে কি তখন কেউ থাকতো না? ওটা ফাঁকাই ছিল? আওয়াগড়ের রাজবাড়িতে থাকতেন, হ্যাঁ থাকতেন। মানে একটা সময় বিকাশদা থেকেছেন, মানে ইংরেজি সে রোগা মতো বিকাশদা। হ্যাঁ, বিকাশদা ছিলেন। তার আগেও আমার মনে হয় অনেক আগে এক সময় উপাচার্য থাকতেন, মানে সত্যেন বসু ওখানে, সত্যেন বসু এখানে থাকতেন। পরবর্তীকালে আমার মনে হয় এখন আছেন কি জানি না,
পাঠভবনের যে প্রিন্সিপাল ছিলেন মহিলা, কি নাম ভুলে গেলাম, বদিরূপা। বদুরিপাটি বাবারা, আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি ওই সময় থাকতেন কিন্তু। হ্যাঁ, উনিও তো বিকাশের বন্ধু ছিলেন একটা সময়। আচ্ছা, সেইটা আমি জানি না। হ্যাঁ, ওই সময় ওনারা কিন্তু থাকতেন। শচীন গঙ্গোপাধ্যায়, শচীন গাঙ্গুলি, খুব পণ্ডিত দার্শনিক। আচ্ছা, সেইটা জানি না। হ্যাঁ, তো ওনারা পরে চীন ভবনের পাশে কোয়ার্টারে চলে গেছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওইখানে একটা সময় ওই আওয়াগড়ের রাজবাড়ি না, কিন্তু গুরুদা, ওই যে মোটা লেন্সের চশমা, যার ছেলে বিষ্ণুদা, হ্যাঁ, মানে বাংলা পড়াতেন, ধুতি পাঞ্জাবি পড়তেন, লম্বা মতো, ওই 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 ট্যাঙ্কটা যেখানে হলো তার পাশেই ওইখানটাতে থাকতেন। কিন্তু শ্যামবাটিতে আপনারা যে সময় ধরুন চলে এসেছেন, তখন তো এত দোকানপাটও ছিল না। না, ওইদিকে ধরুন গান্ধারী সুরেশদার ওই কাঠের, ওই জায়গাটায় একটা, দুটো, তিন, চারটে, পাঁচটা, ছটা, 7টা দোকান, ঠিক ওই রকম। ওটা 7টা দোকানের ভিতরে একটা দোকান ছিল ভবদার বাবা। ঠিক, আপনারা হয়তো দেখেননি, জানেন না, দেখিনি, শুনেছি। ভব যে এখন নটকরা দোকানটা, ওনার বাবা। ঠিক আছে, ওনার বাবা একটা দোকান ছিল ওখানটায়, শ্যামবাটি নটকরা দোকানই ছিল। আচ্ছা, তার পরবর্তীকালে সদাগর মিস্ত্রি ভাই বধু মিস্ত্রি, ইন্দ্রলাল যে বাবা যেটা, সেটা। তারপরে যে পরপর 3টে নটকরা দোকান, একটা সবজির দোকান ছিল আর 2টো নটকরা দোকান, তারপরে একটা চায়ের দোকান ছিল আজিমুদ্দিনের। পরবর্তীকালে ওই দিকটায় সুরেশ গান্ধারীর দোকানটা, এই দোকান কটা, আর কোনো কিছু না। তারপরে ওই পেছন দিকে তো পুরোটাই সেই জঙ্গলে, পুরোটা ফাঁকা, কিয়া গাছের ঝোপ, পুরো ফাঁকা। আর এরা কি তখন থাকতেন এই আমাদের অনিল চন্দ্র, হ্যাঁ, ওদের বাড়িটা তো ওখানে ছিল। ওদের বাড়িতে তো ওখানে ছিল ফাঁকা, ওখানে ঘেরা। উল্টো দিকে এই ধরুন বিনয় কর্মকার কি ননিদা, এদের কারো বাড়ি তখন না, কারো বাড়ি ছিল না, কোনো ফাঁকা মাঠ, পুরোটা ফাঁকা মাঠ। আর ওইদিকে ধরুন এই যে সুরজিৎ সিং এর বাড়িটা ছিল, সুরজিৎ সিং এর বাড়িটা ছিল, কেন ওনার জ্যাঠামশাই, সুরজিৎ সিং এর যে জ্যাঠামশাই তরুণ সিংহ, উনি তো তখন এখানে ছিলেন। আর তো ওনাদের তো পুরো সুরেশের দোকানের এই জায়গাটা থেকে লম্বা করে পুরো জায়গাটা ওনাদের ছিল। আর পুরো ওখানে ঝাউ গাছ লাগিয়েছিলেন ওনারা। আমার খুব মনে আছে, ওখানটায় তখন ওই যে বর্তমানে ওরা কেউ নেই, সোমা, আংনা, শুক্রা, ওর বাবা ছিল মাংরা মুন্ডা। ও বাঁকে করে ফরেস্টের ওখান থেকে, তখন তো ফরেস্ট ঘেরা হয়নি, ফরেস্ট ঘেরা হয়েছে আপনার 72 সালে। ঠিক আছে, তার আগে ফরেস্ট ঘেরা হয়নি। 72 সালে ইয়েটা, তখন তো পুরোটাই ফাঁকা। আমরা তো পুরো ফাঁকা দেখেছি, এই মাঠ, এই পুকুরগুলো, এগুলো সবই আমরা উপভোগ করেছি। সেচপল্লী যেটা, সেও তো ওইদিকে, ওইদিকটা ফাঁকাই ছিল। হ্যাঁ, পুরোটা ফাঁকা। এই ভেতরে খেলা টেলা হতো, মাঠে ম্যাচ হতো, ওগুলো সব পুরো ফাঁকা দেখেছি, ওগুলো সবই ফাঁকা। ইদানিং আমার মনে পড়ে যে এই জায়গাটা আর কোনো বাড়ি ছিল না, আর রাজবাড়ির ছাড়া ওখানে আর কোনো বাড়ি নেই। এবং ধোপারা কাপড় কাচতেন, সেই ভোর 3টে থেকে এসে, হ্যাঁ, সেই ভোর 3টে থেকে এসে ওরা সেই নানা রকমের আওয়াজ করতো, আর সেই ওরা সেই চলে আসতো। বিশাল একটা জিনিস হতো, গাধা ছিল তখন ওদের ছিল, গাধা নিয়ে আসতো ওরা। হ্যাঁ, তো সেই জিনিসগুলো সারাদিন ইয়ে করে। আর ওই রাজবাড়ির ওই উপরটাতে ওরা বড় গাছ ছিল, ওই গাছের জায়গাটা শুকিয়ে নিয়ে ওরা ওই গাছের তলায় গ্রীষ্মের দিনে বিশ্রাম টিশ্রাম করে বাড়ি চলে যেত। সেই ওই দিনগুলো তো দেখেছেন সব। তো আপনি পরে ওই যে সেলাইয়ের ইয়ে নিয়ে বসলেন যে ওই শিশু গাছটার নিচে, ওইটা আপনি কতদিন করেছেন? ওটা করি আমার, যেটা আমার 72 সালে আমার মা মারা যায়। তারপর গিয়ে মা মারা যাওয়ার পর বাবা একা হয়ে গেলেন। সেই সময় এইবারে বাবা একা রিক্সা চালিয়ে বা রান্না টান্না করে কি করে ইয়ে করবেন, সেটা খুব কষ্টকর ব্যাপার হচ্ছিল আমাদেরকে, এই 4টে ভাই বোনদেরকে। সেই সময় মামারা এখান থেকে চলে গেছিলেন, আর মামারা কেউ ছিলেন না। তো তখন গিয়ে আমাকে পড়াশোনা ছাড়তে হলো। পড়াশোনা আমি ছেড়ে তখন ভাইদেরকে, ওই বাবা সকালে বেরিয়ে যেতেন, আমি রান্না টান্না করে ওদেরকে খাইয়ে, তখন ওরা শিক্ষা সূত্রে চলে গেছে 3জনেই। আপনি মানে মায়ের দায়িত্বটা আপনি নিলেন? হ্যাঁ, তখন ওই রান্না টান্না করে খাইয়ে দাইয়ে ওদেরকে পাঠিয়ে দিতাম। এবারে 10টার পর আমি তখন, ওরা বাবা যতক্ষণ না এসছেন, আর আমি, ওরা ভাইরা তখন 3টে সাড়ে 3টের সময় বাস থেকে আসতো আর কি, যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি তো আর বাড়িতে কেউ থাকে। তখন বাবা বললেন যে এই যে সময়টা, যেটা এই সময়টা তুমি সেলাইয়ের কাজ শেখো।
তখন গিয়ে আমি ওই সেলাইয়ের কাজ শিখতে লাগলাম। হ্যাঁ, শ্যামবাটিতে ওই বিনোদদা তখন দোকান করেছিল। তো ওনার কাছে 2 ঘন্টা 3 ঘন্টা করে গিয়ে সকাল বিকেলে একটু একটু করে গিয়ে সেলাই কাজ করতাম, আর ভাই বোনদের রান্না টান্না করে খাইয়ে টাইয়ে ওদেরকে বাবা দিয়ে এই অবস্থাতেই চলতো আর কি। তারপর গিয়ে পুরোপুরি 80 সালে বাবাও মারা যান। ও বাবা, 80 সালে বাবা মারা যাওয়ার পর তখন আমি সেলাইয়ের কাজ মোটামুটি শিখে ফেলেছি। তখন আমি বোলপুরেও কিছুদিন কাজ করতাম আর কি, বিভিন্ন জায়গায়, যে কাজ শেখার জন্য, যে কোথায় কিরকম কাজ হচ্ছে। কোথায় কোথায় শিখেছেন কাজ? আমি বোলপুরে মন্ডল মাঠের ভেতরে একটা দোকান ছিল, ওখানে কালু মল্লিক, ইয়াসিন মল্লিক ছিল, ওদের কাছে শিখেছি। তারপরে আরও পুরনো দোকান যেগুলো ছিল বোলপুরের, সেগুলো তো উঠে গেছে, এখন আর নেই অনেক। শ্যামাশ্রী ছিল, সেখানেও কাজ করেছি। তারপরে গিয়ে অনন্তলাল হরিগতিদের এখানটা একজন মাস্টার ছিলেন আর কি, উনি মারা গেছেন, ওনার কাছেও অনেকদিন কাজ করেছি। নিচুপুটিতেও একজন ছিলেন, ওনার কাছেও, মানে বিভিন্ন জায়গায় কিছুদিন, ওই 6 মাস 3 মাস 4 মাস 6 মাস করে করে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে কাজ শিখতাম, যে আমাকে তো কাজ করতে হবে, অতএব কোথায় কেমন কী রকম কাজ হচ্ছে এইগুলো শিখতে লাগলাম। শিখে টিকে তারপর গিয়ে আমাকে পরবর্তীকালে একজন ওই ইয়াসিন কালুদা বললো যে এক কাজ করো রাম, তুমি কোট প্যান্টে কাজ শেখো, এবার তো তোমার এই কাজগুলো মোটামুটি হয়ে গেছে। তখন আমি কাজ করছি, মানে শিয়ারে কাজ করছি, মানে ডেইলি আর কি 2-3টে জামা বা শার্ট সেলাই করে নিচ্ছি, তাতে যে ভাগ আমাদের মানে 40-60, আচ্ছা আচ্ছা, 40% আমার আর 60% ওনার। তো এই হিসাবে কাজগুলো বললো যে তুমি এক কাজ করো, শার্ট প্যান্টে কোট প্যান্টে কাজ শেখো। এই অবস্থায় কোট প্যান্টটা শিখে মেটিয়া বুরুজে যাওয়ার কথা আমার। মেটিয়া বুরুজে ভালো ওদেরই পরিচিত, থাকার ব্যবস্থাটা বললো যে থাকবে, যে দোকান আছে সেই দোকানের সামনে রাত্রে মশারি কাটিয়ে তোমাকে শুয়ে থাকতে হবে, ওদের একটা জায়গা আছে, তো ওই জায়গাটায় আর কি তোমাকে মেটিয়া বুরুজের সাথে ইতিমধ্যে যাওয়ার মোটামুটি ঠিক আছে, সেটাও 1-1.5 বছর থাকবো, সে শিখবো। যাক, ইতিমধ্যে বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পর দিয়ে আমি তো একেবারে, আমরা 4 ভাই বোনই অনাথ হয়ে গেলাম। আর আমাদের আত্মীয় ছেলে মানে ভাই বোনেরা স্কুলেই পড়ছে। হ্যাঁ, তখন আমার মেজো ভাইটা ক্লাস 8-এ পড়ে, আর ছোট ভাইটা যে সূর্য সে ক্লাস 6-এ পড়ে, আর বোন ক্লাস 5-এ পড়ে শিক্ষা সূত্রে। ওই অবস্থা থেকে তখন 2টো কাজই আমার উপরে। ভোরবেলায় 3টের সময় উঠতাম, উঠে তাদেরকে রান্না টান্না করে 7টার মধ্যে তাদেরকে রান্না টান্না করে খাইয়ে দিয়ে দিতাম, মানে টিফিনটা করে দিতাম। ভোরবেলায় চা আটা রুটি করে দিতাম, তাই চা রুটি খেয়ে নিত ওরা। তারপর গিয়ে আমি আবার রান্না চাপাতাম, রান্না 7টা-8টার মধ্যে আমি কমপ্লিট করে নিতাম। কমপ্লিট করে ওদেরকে বলে দেওয়া হতো যে তোমরা খাবার দিয়েছে, তোমরা খেয়ে নিয়ে ঢাকা দিয়ে বাড়ির তালা দিয়ে আমাকে চাবিটা দিয়ে চলে যাবে। তখন আমি শ্যামবাটিতে একটা মেশিন নিয়ে দোকান অলরেডি বসে পড়েছি। সারাদিনে যা রোজগার হতো শিশু গাছটার নিচে ওই জায়গাটা, তো ওই জায়গাটা তখন সারাদিনে যা রোজগার হতো সেটা মোটামুটি আমার চালানোর মতো। তো তাতে তখন তো খুব একটা খরচের ব্যাপার বেশি ছিল না, মাইনে খুব বেশি ছিল কি না? মাইনা খুব একটা বেশি ছিল না। আর তারপর যে একটা টিফিন দিত ওদেরকে আর কি। আচ্ছা, তখন ভালো টিফিন দিত। আচ্ছা আচ্ছা, সবাইকে দিত তখন টিফিন। তো টিফিনটা ওরা ওখানে করে নিত, বাসে এসে আবার বাড়িতে রান্না যেটা থাকতো সেটা খেয়ে নিত আর কি। তো এই করে চলতো। তার মাঝে মেজো ভাই পরে সঙ্গীত ভবনে পড়লো। মেজো ভাই উচ্চ মাধ্যমিক পাস করার পর এখানে অনেক তখন একটু ঝামেলা হয়েছিল আমার সঙ্গে, আমাদের আইনার সঙ্গে, ওই কি বলে ননীবাবুর সঙ্গে। আচ্ছা, মানে ননী বিশ্বাস ওই শিক্ষকনে ছিলেন তখন। হ্যাঁ, ম্যাথমেটিক্সে। খুব খারাপ লাগলো আমার। আমি তখন আমাদের সুরজিৎ সিংহ এনাদেরকে বললাম যে এরকম ব্যাপার, ওনাদের খুব খারাপ লাগলো। তখন বললো যে ঠিক আছে, এক কাজ করো, ওকে সঙ্গীত ভবনে, কলা ভবনে পরীক্ষা দিয়েছিল প্রথমত, কলা ভবনে হয়নি, সঙ্গীত ভবনে পরীক্ষা দিল। তখন তো নাচ গান শিক্ষার সাথে ভালোভাবে গিয়েছিল, আর তো স্কুলে নাচ গান ওরা করতোই সবাই।
আমাদের বাড়িতে তখন সন্ধ্যাবেলায় যা শেখানো হতো নাচ গান প্র্যাকটিস করতে। সেটা প্র্যাকটিস হতো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পর দিয়ে। আচ্ছা, মানে প্রতিদিন 1 ঘন্টা রিহার্সাল হতো, যেটা 3 ভাই বোনদেরকে যা শেখানো হতো সেটা বাড়িতে সেই গান আর প্রতিদিন রাত্রে খাওয়া দাওয়ার পরে গ্রীষ্মের দিনে বা সুন্দর গানের আসর বসতো আর কি এরকম। আচ্ছা। তো সেই সূত্রে গানের গলাও বা একটু ভালো ছিল ওর। তো সঙ্গীত ভবনে যখন পরীক্ষা দেয় তখন ও সুযোগ পেয়ে যায়। তখন পূর্ণিমা সিংহ বললেন যে ও যখন পেয়ে গেছে পড়ুক, ও সঙ্গীত ভবনেই পড়ুক, ও তো গানও ভালো জানে আর ভালো গানও করতে পারে। এখনো তো ভালোই, ও তো কোথায় স্কুলেই তো আছে। হ্যাঁ, গুরগাঁও। হ্যাঁ, গুরগাঁওয়ে আছে এখন ওখানে স্কুলে। আর সূর্য মানে ছোট ভাইটা এখান থেকে হিস্ট্রি নিয়ে এমএ করলো বিশ্বভারতী থেকে। গ্র্যাজুয়েশন করার পর গিয়ে আর মাঝে অনেক গন্ডগোল হয়েছিল আমাদের, যেটা রাজনীতির লোকেরা আমাকে দেখে, আমি যেহেতু কোনো রাজনীতি যেতে থাকিনি আর সেই সময় এত অবস্থা ছিল যে আজ অবধি আর কি আমাকে ভুগতে হচ্ছে, সহ্য করে আছি। আর সেই সময় বাবা যখন মারা যায় তখন তো আমরা অনাথ হয়ে যাই। তখন তো বাবা আমাকে 3 টাকা 65 পয়সা আর 1 পাউন্ড পাউরুটি, 100 গ্রাম চিনি আর 25 গ্রাম চা পাতা এইটুকু দিয়ে গিয়েছিলেন। তখন তো হঠাৎ মারা গেছেন, রাত্রে কবিতা লিখতেন, সকালে ওই জিনিসটা হবে, তারপরে বাবা বেরোবেন, তারপর গিয়ে এসে রান্না টান্না যাওয়াই হবে। বাবার সে ছিল যে আমাদের প্রত্যেকে যেন সবাই সুশিক্ষিত হই এবং হই, সেই আমার মানসিকতার ভিতরে চলে এলো। পরবর্তীকালে আমি তাদেরকেও কোনোদিন বুঝতে দিই যে আমার ভাই বোনদেরকে যে এরা অনাথ সন্তান, ওদেরকে সেই উপযুক্ত করে পড়াশোনা কাউকে কম রাখিনি। ও রামচন্দ্র এখান থেকে এমএ করলো বিশ্বভারতী সঙ্গীত ভবন থেকে, তারপর গিয়ে আবার গিয়ে কলকাতায় রবীন্দ্রভারতীতে গিয়ে এমএ করলো, ওখানেও গ্র্যাজুয়েশন করে এমএ করলো। তারপর গুরু বিপিন সিং কলাবতী দেবীর কাছে ছিল 5 বছর। ওই 5 বছর থাকা অবস্থাতেই ওখানে গ্র্যাজুয়েশন আর এমএ আবার রবীন্দ্রভারতীতে করে নিল আর কি। ওখানে ফোক আর মণিপুরি ডান্সে, এখানে ভোকাল আর মণিপুরি ডান্সে। এখানেও জিতেনদা বহু ঝামেলা করেছিল, মানে ভাইকে কি বলবো আপনাকে, মানে দুর্বল হলে যা হয় আর কি। আমি আমার সারা জীবনে লড়াই করে আমি দেখলাম মানুষ যদি দুর্বল হয় তাকে কিভাবে আরও দুর্বল করা যায় আর কিভাবে তাকে করা যায়, এই জিনিসটা আমি আমার লাইফে খুব করে দেখেছি, খুব দিয়ে। যাই হোক, শেষ অবধি তো আপনার তো একটা তো এই যে ধরুন আপনার বাবার যে ইচ্ছেটা ছিল, হ্যাঁ, সেটাকে আমি কখনো ওনার হতে দিইনি। সেটা ছেলেও তো হয়েছে আপনার মতো সুন্দর, কথা কম বলে কিন্তু সুন্দর একটা ছেলে হয়েছে, বন্ধু বান্ধব সব মিলিয়ে ভারী সুন্দর ছেলে হয়েছে। সেইটা তো আপনার একটা এখন মন ভালো থাকার কথা। হ্যাঁ, না এখন ভালো আছি। সেই সূত্রে পরবর্তীকালে আমার যখন বোনের বিয়ে দিই তার আগেই এরা জোরপূর্বক ছোট ভাইয়ের বিয়ে দিয়ে দিল। আমার বোনের বিয়ে, সেই সময়কার দিনে একটা জিনিস ছিল যে বাড়িতে যোগ্য মেয়ে থাকতে, আর আমরা 2 ভাই পরে থাকতে বড় ছোট ভাইয়ের বিয়ে দেওয়া, সেই বাড়ির মেয়ে আবার বিয়ে হবে কিনা, মধ্যবিত্ত পরিবারের একটা বিশাল একটা তো যা ছিল সেটা ঈশ্বর মোটামুটি করে দিয়েছেন। ও বিয়ে করে আলাদা হয়ে গেল, আজও বিয়ে আলাদা সে ছোট ভাইটা। পরবর্তীকালে বোনের বিয়ে দিয়েছিলাম। আমি নিজে যা রোজগার হয়েছিল সেই অবস্থা নিজেতে রোজগার করে বিয়ে, বোনের তখন তো ভাইরা কেউ চাকরি করতো না, সেই সময়কার দিনেও প্রায় 100 লাখ টাকা রোজগার করে আমি যেমন করে হোক এই সংসার চালিয়েও ভাই বোনদের এত কলকাতায় খরচা, এই খরচা বহন করেও তখন গিয়ে কিন্তু আমি সব কিছু করি। পরবর্তীকালে যখন সবাই বাড়ি থেকে চলে গেল, মেজো ভাই যখন কলকাতায় থাকতো, আমি একা, তখন বোনের আত্মীয় স্বজনরা বা যারা তারা পেশার দিতে লাগলো যে একা কী করে থাকবেন। একদিন রাত্রে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সে আর কেউ লোক নেই, তখন বোনকে আর তো খবর দিতে হয়, তখন তো ফোনের ব্যাপারটা এত ছিল না। পরবর্তীকালে যখন দরজা খুলে নেই, প্রতিবেশীরা বলছে কী ব্যাপার সকালবেলা এত দরজা খুলিনি কেন, তখন যে দরজা যখন দেয় তখন ঘুম ভাঙে আমার। মানে একটু খাওয়া দাওয়া কোনো গণ্ডগোল হয়েছিল, দিয়ে বমি পায়খানা সারা রাত হয়েছে।
ভোরের দিকে যখন আমি শুয়েছি, এত জ্বর গায়ে যে আমি তোষক লেপ গায়ে দিয়ে শুয়ে পড়েছি, মানে এত ঠান্ডা লেগেছে। কিন্তু শুয়ে পড়েছি আর আমার হুঁশ নেই কটা বাজে কি, সকাল 9টা যখন বাজে তখন গিয়ে প্রতিবেশীরা আমাকে যখন করে যে উঠেনি কেন, কি ব্যাপার, একা রয়েছে, তখন গিয়ে দরজা যখন ওরা ধাক্কা দেয় তখন গিয়ে আমি উঠেছি। তখন মোটামুটি সুস্থ মনে হলো, যে সে দরজা খুললাম, তখন গিয়ে ওদেরকে বললাম যে এই অবস্থা আমার হয়েছিল সারা। তখন গিয়ে বোনকে খবর দেয়, মেজো ভাইকে খবর দেয়, তখন গিয়ে বুথে গিয়ে ফোন করা হলো, তারা আসে, এসে তারপরে গিয়ে বোন সঙ্গে সঙ্গে ওখান থেকে আসে, এসে আবার দেখে শুনে পরবর্তীকালে আত্মীয় স্বজনরা বললো যে আর একা থাকা যাবে না। তারপর গিয়ে পরবর্তীকালে সংসার করতে হলো আমাকে। আপনার বিয়ে সব থেকে পরে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে সব থেকে পরে। তারপর গিয়ে সংসারের পরে একটা যাকে ঈশ্বর সন্তান একটা দিল, তো না ভারী সুন্দর ছেলে হয়েছে, এখন ভারী সুন্দর ছেলে হয়েছে, ভালো। ওই দেখবেন আপনার সব যা কিছু এখনো আফসোস আছে, আক্ষেপ আছে, সব ভরে দেবে একটু। সেটা ঈশ্বর যা করে, আপনাদের আশীর্বাদ থাকে। না আমাদের, আপনারা ভালো কাজ করেছেন, তার একটা প্রতিদান পাবেন, এত খুশি থাকবেন, খুব ভালো থাকুন। না এখন আর তেমন আর একটা দুশ্চিন্তা ছিল যে যতদিন না ও নিজের পায়ের মতন পায়ে দাঁড়িয়েছে, কারণ আমাদের একটা বয়স হয়ে আসছে আমারও, আর এর পরবর্তীকালে যদি পড়াশোনা তো করার পর যদি ও নিজের পায়ে না দাঁড়াতে পারে, তাহলে একটা দুশ্চিন্তা থেকে যায়। বর্তমান যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, যাক ঈশ্বর সেই একটা কিছু তো হয়েছে, এখন এর পরবর্তীকালে আস্তে আস্তে যা হবে সেটা। না আপনার পুত্র দায়িত্বশীল, ও ঠান্ডা মাথা, ঠিক ওর নিজের মতো, ওর এত সুন্দর নিজের যে ওর যা কোয়ালিটি আছে তার জোরেই ও করবে। আপনার ছেলের জন্য, ছেলের বন্ধুদের জন্য, আপনার জন্য নববর্ষের শুভেচ্ছা রইল। ঠিক আছে।